Thank you. Good morning to everyone. Today we are going to learn about the kinetics. That means we are learning this chapter, but today what we are going to learn exactly, you can see pseudo order reactions. Pseudo শব্দের অর্থ জানো? pseudo মানেটা কি? আর pseudo কেউ কেউ এরকম pseudo উচ্চারণ করে, কে জানো? তোমরা অ্যামিবা যখন পড়ছো তখন এই শব্দটা শিখে আসছো মনে হয়। অ্যামিবার চ্যাপ্টার যদি তুমি ইন্টারমিডিয়েটে বায়োলজিতে পড়ে থাকো তখন এটা শব্দটা শুনে থাকতে পারো, সেটা হলো মিথ্যা। সুডো এরকম একটু মানে ভুল। এই তাহলে সুডো অর্ডার বা সিউডো অর্ডার রিঅ্যাকশনস, এটা মানেটা কি? যে আসলে আমরা রিঅ্যাকশনের অর্ডার করছি, তো সেখানে রিঅ্যাকশন দেখে মনে হয় এক ধরনের অর্ডার আছে, বাট অ্যাকচুয়ালি তার রিঅ্যাকশন অর্ডারটা ভিন্ন। তার মানে ভিজুয়ালি দেখে মনে হয় এক ধরনের রিঅ্যাকশন অর্ডার আছে, বাট অ্যাকচুয়ালি তার রিঅ্যাকশন অর্ডারের ভ্যালুটা ডিফারেন্ট। সো এটা কি? তাহলে আমাদের একটা মানে মিথ্যা ইনফরমেশন বা ভুল ইনফরমেশন আমাদের গেস করতে হচ্ছে। তো সেই কারণে এটাকে বলা হয় দেখে মনে হয় একরকম কিন্তু তার অর্ডার বা রিঅ্যাকশন অর্ডারটা ভিন্ন, যে কারণে আমরা এটাকে বলবো সিউডো অর্ডার রিঅ্যাকশন। তাহলে কখনো কখনো দেখে মনে হবে যে আসলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, আসলে কিন্তু এটা জিরো অর্ডার। অথবা কখনো কখনো দেখে মনে হচ্ছে এটা সেকেন্ড অর্ডার, কিন্তু এটা হয়তো ফার্স্ট অর্ডার বা জিরো অর্ডার রিঅ্যাকশন। তাহলে সেক্ষেত্রে আমরা এই শব্দটা ইউজ করছি যে সিউডো অর্ডার রিঅ্যাকশনস। দেখে মনে হবে একরকম, বাট অ্যাকচুয়ালি বা এক্সপেরিমেন্টালি যখন আমরা রিঅ্যাকশন অর্ডার ডিটারমিন করি তখন মনে হবে বা তখন রিয়েলি দেখা যাবে যে দিস ইজ লিটল বিট ডিফারেন্ট হোয়াট উই আর রিয়েলি সি। মানে আমরা দেখে যেটা মনে করি তার থেকে ভিন্ন। সো এগুলো হলো সিউডো অর্ডার রিঅ্যাকশন। তারপরে আমরা একটা সিউডো অর্ডার রিঅ্যাকশন এক্সাম্পল দেখব। তারপরে জিরো অর্ডার রিঅ্যাকশন, ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, যেগুলো আমরা এতদিন অর্ডার রিঅ্যাকশন পড়ছিলাম, কিন্তু সেখানে এক্সাম্পল ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন বা থার্ড অর্ডার রিঅ্যাকশন, এগুলোর এক্সাম্পল গুলো আমরা ভালো দেখিনি। এখন আজকে আমরা যে ওই ইকুয়েশন গুলো, রেট ইকুয়েশন গুলো ডিরাইভ করব, তারপরে সেখান থেকে একটা একটা রিঅ্যাকশনের জন্য অথবা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার বা জিরো অর্ডার এই রিঅ্যাকশন গুলোর জন্য স্পেসিফিক এক্সাম্পল আমরা দেখবো যে আসলে এটা কোন রিঅ্যাকশন গুলো জিরো অর্ডার হয় অথবা কোন রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার হয়। সো লেটস স্টার্ট উইথ দ্য ফার্স্ট সিউডো অর্ডার রিঅ্যাকশনস। যে কথাটা বলেছি, a reaction in which one of the reactants is present in a large excess, মানে আসলে একটা রিঅ্যাকশনে মনে করো এই যে একটা রিঅ্যাকশন আছে A প্লাস B ফর্মস এ প্রোডাক্ট। তাহলে এখন অ্যাকচুয়ালি যদি দুইটাই এক্স্যাক্টলি যতটুকু রিঅ্যাকশন করার কথা, মনে করো আমরা যখন কার্বন আর অক্সিজেন রিঅ্যাকশন করি, তাহলে কার্বনের সাথে কার্বনকে যদি অক্সিজেন বার্ন করা হয়, তাহলে 1 মোল কার্বনকে বার্ন করার জন্য আমাদের 2 মোল অক্সিজেন দরকার হয় না 1 মোল দরকার হয়? যতটুকু দরকার হবে এক্স্যাক্টলি যদি আমরা ততটুকু অক্সিজেন সাপ্লাই করি, অথবা দুইটার যদি স্পেসিফিক অ্যামাউন্ট রিঅ্যাক্ট্যান্ট অ্যাড করি, দেন the rate of the reaction can be determined or dependent on both the reaction concentration, reactant concentration. কিন্তু যদি রিঅ্যাকশনের কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা এত বেশি থাকে, মানে যেখানে কনসেন্ট্রেশনটা অনেক বেশি, তার মানে যে যদি বাকি একটা কম্পোনেন্ট, এই যে এ একটা কম্পোনেন্ট, মনে করো বি কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা আমরা অনেক হাই করে দিলাম। হাই করে দিলে কি হবে, যে যখন এ 1টা মোল অথবা 2টা মোল আছে, তাহলে সেক্ষেত্রে এই 1 মোল বা 2 মোলের কনসেন্ট্রেশন এই যে এর সাথে রিঅ্যাকশন করে যখন প্রোডাক্ট ফর্ম করবে, তখন দেখা যাবে কি যে এর ইনিশিয়াল যে কনসেন্ট্রেশনটা ছিল সেই কনসেন্ট্রেশনের তুলনায় ফাইনাল যে কনসেন্ট্রেশন, ফাইনাল মানে কি রিঅ্যাকশন শেষ করার পরে, রিঅ্যাকশন শেষ করার পরেও এই বি এর কনসেন্ট্রেশনের ভ্যালু এক্স্যাক্টলি সিমিলার অর সেম। সো দ্যাট তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো কি যে এই যে বি এর কনসেন্ট্রেশনের সাথে আসলে এই এর রিঅ্যাকশন বা এই রিঅ্যাকশনের রেটটা ডিপেন্ড করে না। তাহলে ভিজুয়ালি দেখে মনে হবে কি যে আসলে রেট অফ দ্য রিঅ্যাকশন অর অর্ডার অফ দ্য রিঅ্যাকশন ইজ 1 1 সো 2, এটা ভিজুয়ালি মনে হচ্ছে, বাট এক্সপেরিমেন্টাল যখন আমরা করতে গেছি, তার মানে কি
বাস্তবে এটার কনসেন্ট্রেশনটা এত বেশি আছে যে কারণে এই কনসেন্ট্রেশনের ভ্যালু কোনো চেঞ্জ হচ্ছে না, অথবা যা চেঞ্জ হচ্ছে দ্যাট ইজ ভেরি নেগলিজিবল, সো দ্যাট the rate of the reaction do not depend on the concentration of B. It is dependent on the only concentration of A. So sorry, so the rate of the reaction or order of the reaction is first order with respect to A and zero order with respect to B. So visually it seems the reaction order is 2, but we are getting the reaction order is 1 from the experiment. So a reaction in which one of the reactants is present in large excess shows an order different from the actual order. The experimental order, which is not the actual one, is referred to as the pseudo order. মানে যে এক্সপেরিমেন্টাল অর্ডারটা যে আসলে আমরা দেখতে পাচ্ছি বা আমরা অবজার্ভ করছি একরকম কিন্তু মনে হচ্ছে আর এক রকম, সেই কারণে আমরা ওইটাকে বলছি সিউডো বা লিটল বিট রং, যে পার্শিয়ালি রং এরকম করে যদি বলি সেক্ষেত্রে এই যে দেখাচ্ছে একরকম বাট এক্সপেরিমেন্টালি পাচ্ছি অন্যরকম, সেই কারণে আমরা ওই রিঅ্যাকশন গুলোকে বলছি যে সিউডো অর্ডার রিঅ্যাকশন। আচ্ছা, তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখা যায় কিনা দেখো, আর একটু দেখেছি। তাহলে as B is present in large excess, its concentration remains practically constant in the course of the reaction. Thus the rate law can be written as, তাহলে শুধুমাত্র B এর কনসেন্ট্রেশনটাকে আমরা খুব এক্সেস রাখছি আর এর কনসেন্ট্রেশনটা ভ্যারি করছে, তাহলে এর কনসেন্ট্রেশনের সাথে রেটটা ডিপেন্ড করছে। তাহলে রেট লটা আমরা এভাবে লিখতে পারি কি, রেট ল ইকুয়াল কনসেন্ট্রেশন, সরি, দিস ইজ দ্য K proportionality constant or যে রেট কনস্ট্যান্ট মাল্টিপ্লাইড বাই কনসেন্ট্রেশন অফ A এর পাওয়ার 1, এন্ড এখানে যদি লিখতাম কনসেন্ট্রেশন অফ B এর পাওয়ার 0। সো হোয়ার দ্য নিউ রেট কনস্ট্যান্ট K প্রাইম, আসলে এই যে B এর কনসেন্ট্রেশন এটা তো একটা কনস্ট্যান্ট, কারণ সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে তারপরেও কিন্তু পরিবর্তন হচ্ছে না, ইনিশিয়াল যে কনসেন্ট্রেশন ছিল ফাইনালও ঠিক একই রকম কনসেন্ট্রেশন আছে, যে কারণে আমরা বলছি যে এখানে এই যে B এর কনসেন্ট্রেশন, B এর কনসেন্ট্রেশন সময়ের সাথে পরিবর্তন হচ্ছে না, so that B is also a kind of constant. So initially this is the constant and B is also another constant, so we are considering overall K into B, concentration of B is a new constant term which is represented by K prime, and the rate law becomes K prime multiplied by concentration of A power 1. So the reaction can be considered as first order with respect to concentration, with respect to A. Okay, তাহলে এইবারে একটা আমরা एग्जांपल দেখি, হাইড্রোলাইসিস অফ অ্যান এস্টার। এস্টার তোমরা পড়েছো যে অ্যালকোহলের চ্যাপ্টার যখন আমি পড়াইছি সেখানে তোমরা এস্টার পড়েছো, তাহলে সেখানে এই যে এস্টারিফিকেশন যখন করা হয় তখন আমরা কি করেছি, এই যে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল, তাই না, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল বিক্রিয়া করে এস্টার তৈরি করে। তাহলে এখন যদি আমরা এই এস্টারকে, আসলে সেটা কি ছিল, কার্বক্সিলিক অ্যাসিড এবং এস্টার এটা রিঅ্যাকশন করে 1 মোল ওয়াটার রিমুভ করে দেয়, তখন এস্টার তৈরি করে। সো এই হলো আমাদের এক্সট্রা ওয়াটার মলিকুল থাকে। তা এখন যদি আমরা এস্টারকে হাইড্রোলাইসিস করি, মানে সোজা কথায় ওই একই রিঅ্যাকশন, যে এস্টারিফিকেশন সরি হাইড্রোলাইসিস অফ এস্টার, তাহলে এই এস্টারের সাথে ওয়াটার অ্যাড করা, তাহলে উল্টা রিঅ্যাকশনটা এখন আমরা শিখছি। অথবা মানে এস্টার যখন আমরা অ্যালকোহল প্রিপারেশন হিসেবে কিন্তু এই রিঅ্যাকশনটা পড়েছি, সেটা কি হাইড্রোলাইসিস অফ এস্টার। তাহলে সেই রিঅ্যাকশনটা, ফর এক্সাম্পল ইথাইল অ্যাসিটেট আপন হাইড্রোলাইসিস ইন aqueous solution using an mineral acid as catalyst forms acetic acid and ethyl alcohol. তাহলে ইথাইল অ্যাসিটেট এক্সেস অ্যাসিটিক অ্যাসিড তারপরে ইথাইল অ্যালকোহল, তাহলে এখানে কোনটা নাম কোনটা সেটা দেখাচ্ছে, শুধু এটা আমার এইভাবে লেখা ঠিক হয়নি, এটা হলো ইথাইল অ্যাসিটেট, তারপরে এ হলো অ্যাসিটিক অ্যাসিড আর ইথাইল অ্যালকোহল, এটা একটু গ্যাপ দিয়ে দেওয়া উচিত ছিল, এটা হলো অ্যাসিটিক অ্যাসিড আর এটা ইথাইল অ্যালকোহল নামটা এটা। আচ্ছা, তাহলে here a large excess of water is used in the law, তাহলে সেক্ষেত্রে যদি আমরা এই বিক্রিয়ায় যদি পানির পরিমাণটা এক্সেস, মানে যত পানি তো আমাদের অভাব নাই, হয়তোবা ভালো কোয়ালিটির পানি আমাদের অভাব থাকতে পারে কিন্তু মানে নরমাল পানির তো অভাব নাই, তাহলে সেক্ষেত্রে এই যে
প্রচুর পরিমাণে বা এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার দিয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সময়ের সাথে সাথে এই ওয়াটারের কনসেন্ট্রেশন পরিবর্তন হবে না, তাই না? সেক্ষেত্রে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার যদি অ্যাড করা হয়, তাহলে এই যে হেয়ার এ লার্জ এক্সেস অফ ওয়াটার ইজ ইউজড এন্ড দ্য রেট ল ক্যান বি রিটেন অ্যাজ, তাহলে সেক্ষেত্রে এই যে রেট লটা আমাদের কি সিম্পলি এই রিঅ্যাকশনের রেট ল কি হবে, রেট ল ইকুয়াল constant multiplied by concentration of reactant A multiplied by concentration of reactant B, তাহলে এখানে reactant A হলো এটা, তাহলে ইথাইল অ্যাসিটেট আর ওয়াটার, তাহলে ইথাইল অ্যাসিটেটের কনসেন্ট্রেশন এর পাওয়ার রেজ টু 1, এই ওয়াটারের পাওয়ার রেজ টু 1, তাহলে এখন যদি আমরা এর পাওয়ার রেজ টু 1 করে ই করি, মানে সময়ের সাথে সাথে আসলে কি মনে করো একটা নির্দিষ্ট সময় পরে যখন আমাদের ইথাইল অ্যাসিটেট শেষ হয়ে গেল, রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেল, সেই সময় কি ওয়াটারের কনসেন্ট্রেশনের কোনো পরিবর্তন হয়নি, তার মানে কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন ফর দিস ইজ 0, সো আলটিমেটলি আসলে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন যা ছিল ফাইনাল কনসেন্ট্রেশন তাই, সো আলটিমেটলি আমরা লিখতে পারি কি এই কে এবং ওয়াটারের কনসেন্ট্রেশন এটার মাল্টিপ্লাই একটা আনাদার কনস্ট্যান্ট, তো সেক্ষেত্রে আমরা কে প্রাইম দিয়ে করলাম, রিপ্লেস করলাম। দ্য রিঅ্যাকশন ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার বাট ইন প্র্যাকটিস ইট ইজ ফাউন্ড টু বি ফার্স্ট অর্ডার, তাহলে এখানে কি হচ্ছে, দ্য রিঅ্যাকশন ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড অর্ডার, তাহলে এই রিঅ্যাকশনটা কিন্তু সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কিন্তু কনসেন্ট্রেশন যদি আমরা অনেক বেশি পরিমাণে নেই ওয়াটার কনসেন্ট্রেশন, সেক্ষেত্রে এক্সপেরিমেন্টালি আমরা কি পাবো, যে এই ওয়াটারের কনসেন্ট্রেশনের সাথে কোনো সম্পর্ক নেই, so we will get first order reaction, but actually this is a second order reaction. However, when we have the concentration of water in excess, therefore we can have the reaction as a first order, so thus it is a pseudo first order reaction, তাহলে actually এটা হলো সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন, কিন্তু আমরা যখন কনসেন্ট্রেশন অনেক বেশি চেঞ্জ করে মানে বেশি দিচ্ছি ওয়াটারে, সে কারণে আমরা পাচ্ছি যে আসলে এটা একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সো আমরা এই ধরনের বিক্রিয়াকে বলবো pseudo first order reaction। আচ্ছা, আরেকটা আছে হাইড্রোলাইসিস অফ সুক্রোজ। সুক্রোজ upon hydrolysis in the presence of dilute mineral acid gives glucose and fructose, এটা তোমরা সবাই জানো বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট হিসেবে, যে এই গ্লুকোজকে আমরা এই গ্লুকোজ আর ফ্রুক্টোজ কিভাবে পাই, তাই না? সুক্রোজ আপন হাইড্রোলাইসিস, তার মানে কি এটা হলো আমাদের চিনি সোজা কথায়, তাই না? এই হলো আমরা যে বাজার থেকে যদি চিনি কিনে আনি, সেই এটা হলো চিনি, চিনিকে পানিতে ডিজলভ করো, তাহলে পাবা গ্লুকোজ আর ফ্রুক্টোজ, যেটা খেয়ে আমাদের শরীর ঠান্ডা হয়, তাই না? তাহলে এই যে সুগার, এই সুগারকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, তার মানে আমরা যখন শরবত বানাই, শরবত বানালে কি হয়, জাস্ট এই যে সুগারকে ওয়াটারে ডিজলভ করছি, সাথে একটু দিতে পারো যে লেবুর রস, তাহলে সেক্ষেত্রে কি হয়, আসলে ওইখানেও কিন্তু আর একটা কাজ হচ্ছে, অ্যাসিডিক মিডিয়া হচ্ছে, তাই না? তুমি অ্যাসিডিক মিডিয়া দিলে সেক্ষেত্রে কি হবে, এই হাইড্রোলাইসিসটা আর একটু ভালো হবে, তো নরমালি একটু টেস্টও ভালো পাবা, যে লেবুর ফ্লেভার পাওয়া যাবে, কিন্তু আসলে একটু অ্যাসিডিক, তাই না? আমরা এই যে সুক্রোজ দিচ্ছি সাথে যদি একটু লেবুর রস দেই, তার মানে কি ওই হাইড্রোলাইসিসটা অ্যাসিডিক মিডিয়াতে হবে, তো অ্যাসিডিক মিডিয়াতে হলে সেক্ষেত্রে এই যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের কনভার্সনটা ইট ক্যান বি ইভেন বেটার এফিসিয়েন্ট, তো সেই ক্ষেত্রে আমাদের এটা আর একটু ভালো কাজ করতে পারে। সো এনিওয়ে, তো যা বলছি, তাহলে আমরা ওই ইসের লেবুর রসের গল্প এখানে বলি না, লেবুর রসে আলাদা অ্যাসিড আছে, সেই সাইট্রিক অ্যাসিড, সেটা আমরা হিসাব করছি না, তো শুধু এখানে দেখি কি যে এই যে সুক্রোজ আছে, এই সুক্রোজকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, দেন উই গেট গ্লুকোজ এন্ড ফ্রুক্টোজ। গ্লুকোজ ফ্রুক্টোজ এর সিম্বলের মধ্যে কোনো পার্থক্য নাই, সেটা তোমরা জানো, যে গ্লুকোজ আর ফ্রুক্টোজ যখন তোমরা পড়বা বা পড়ছো, তো তখন তোমরা জানো যে এটার স্ট্রাকচার আমাদের কিছু পার্থক্য নাই, শুধু দুইটা মানে একই নাম্বার অফ অ্যাটমস থাকে, শুধু এইচ গ্রুপ আর ওএইচ গ্রুপ কোথায় থাকে না থাকে এটা ডিফারেন্স করে। আচ্ছা, ওইটা আমি যাব না। তাহলে ইফ এ লার্জ এক্সেস অফ ওয়াটার ইজ প্রেজেন্ট, যদি আমরা এখানে এক্সেস অ্যামাউন্ট অফ ওয়াটার অ্যাড করি, তাহলে the concentration of water is practically constant and the rate law may be written as, তাহলে রেট লটা আমরা এইভাবে লিখবো, তারপরে কি এই যে ওয়াটারের কনসেন্ট্রেশন আর এটা কেটাকে আলাদা একটা কনস্ট্যান্ট দিয়ে আমরা মাল্টিপ্লাই করে দিই, মানে চেঞ্জ করে দিতে পারি, কারণ এইটা সময়ের সাথে পরিবর্তন হয় না, সো দিস ইজ অলসো অ্যানাদার কনস্ট্যান্ট, সো এই দুইটাকে মাল্টিপ্লাই করে, সো আলটিমেটলি দ্য রিঅ্যাকশন রেটটা কি হচ্ছে, জাস্ট
this is dependent on the concentration of this sucrose. So এই সুক্রোজের কনসেন্ট্রেশনের সাথে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে। সো আমরা এখানে যা দেখতে পাচ্ছি দ্য রিঅ্যাকশন, তাহলে এইখানে রেট ইকুয়েশন শুধুমাত্র সুক্রোজের কনসেন্ট্রেশনের সাথে ডিপেন্ডেন্ট, বাট দ্য রিঅ্যাকশন দো এ সেকেন্ড অর্ডার ইজ এক্সপেরিমেন্টালি ফাউন্ড টু বি ফার্স্ট অর্ডার। কারণ আমরা এখানে বলে দিয়েছি যে ওয়াটারের কনসেন্ট্রেশন অনেক বেশি, যা সময়ের সাথে সাথে বা এই রিঅ্যাকশন কমপ্লিট হয়ে গেলে ওয়াটারটা শেষ হবে না, সো বা কোনো পরিবর্তন হবে না। সো উই আর গেটিং দ্য রিঅ্যাকশন as a first order in the experiment, but actually this is a second order reaction. So we can consider this is also an example of pseudo first order reaction. আচ্ছা, এইবারে আমরা ইন্ডিভিজুয়াল, যেটা আসলে এক্সপেরিমেন্টালি যা পাই এবং সেটা সব সময় সেমই থাকে, তবে কখনো কখনো দেখা যায় কি যে রিঅ্যাকশন রেটটা মানে কনসেন্ট্রেশনের সাথে কোনো সম্পর্কই নাই, মানে কনসেন্ট্রেশন কম হোক বা বেশি হোক তাতে রিঅ্যাকশন রেটটা কোনো পরিবর্তন হয় না। তুমি একটা রিঅ্যাকশন শুরু করলা, সেই রিঅ্যাকশনটা শুরু করলে সেখান থেকে কতটুকু মলিকুল সরাই ফেলো অথবা কতটুকু সাবস্টেন্স সরাই ফেলো, তাতেও তার হবে না, মানে কনসেন্ট্রেশনের পরিবর্তন হবে না। এরকম যদি হয়, সরি, রিঅ্যাকশন রেটের পরিবর্তন হবে না। তো এরকম যদি হয় তো আমরা এখানে বলতে পারি কি যে যদি কোনো রিঅ্যাকশনের রেট তার কনসেন্ট্রেশনের, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে সম্পর্কিত না, বা this is not related to the concentration of the reactant, then we can consider the reaction as a zero order reaction. এখন দেখো এই যে একটা রিঅ্যাকশন আছে A to products, ইনিশিয়াল কনসেন্ট্রেশন A, আমরা একদম শুরুতে কোনো প্রোডাক্ট নেই, তার মানে কি the concentration of product is 0. এখন একটা নির্দিষ্ট সময় পর, মনে করো 5 সেকেন্ড বা 10 সেকেন্ড অথবা একটা টাইম আমরা একটু বলে দিলাম t, after a certain time period t we are getting some product. তাহলে কতটুকু প্রোডাক্ট পাচ্ছি, ধরে নিলাম যে x মোল বা প্রোডাক্টের কনসেন্ট্রেশন x। তাহলে এখন আগে ছিল আমার a মোল রিঅ্যাক্ট্যান্ট, তাহলে এখন 5 সেকেন্ড বা 10 সেকেন্ড পরে যতটুকু প্রোডাক্ট ফর্ম করবে ততটুকু তো রিঅ্যাকশন করছে, তাই না? সো দ্যাট উই উইল গেট এই যে যতটুকু আছে এর থেকে এই এক্স এর অ্যামাউন্টটা তখন মানে যতটুকু প্রোডাক্ট ফর্ম করছে ততটুকু এখানে কমে গেল। তার মানে কি এই যে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড সময় পরে অথবা একটা সার্টেন টাইম পিরিয়ড টি শেষে এই যে এর কনসেন্ট্রেশন কতটুকু থাকবে, তাহলে সেটা হলো a মাইনাস এক্স। তাহলে এখন আমরা যদি দেখি যে আসলে এটার ইকুয়েশনের মানে এই যে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনের ওই আফটার টাইম টি সময় পরে এই রিঅ্যাকশনের রেটটা কত, রেট ইকুয়েশনটা কি দেখালো যায়? তাহলে আমরা যে কোনো রিঅ্যাকশনের জন্য আমরা রেট ইকুয়েশনটা দেখেছি, সেটা কি চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট উইথ টাইম, তাই না? এই যে দেখো dA বাই dt, তাহলে dA বাই dt এটা যদি হয় তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ দ্য রিঅ্যাক্ট্যান্ট উইথ টাইম, তাহলে রেট ইকুয়েশন অথবা রেট অফ দ্য রিঅ্যাকশন, তাহলে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ টাইম, তাহলে সময়ের সাপেক্ষে তার পরিবর্তন। আর এই মাইনাস সাইনটা কেন দিচ্ছি, কারণ হলো যে এই যে রিঅ্যাক্ট্যান্টের যদি কনসিডার করি তাহলে সেক্ষেত্রে কি হবে, রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে কমবে, সো দ্যাট উই আর গিভিং এ নেগেটিভ সাইন। আর যদি আমরা প্রোডাক্টের কথা বলি তাহলে সেক্ষেত্রে কি হবে, প্রোডাক্টের কনসেন্ট্রেশন সময়ের সাথে সাথে বাড়বে, সো দ্যাট দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট ডিভাইড উইথ টাইম দ্যাট উইল বি, তখন আমাদেরকে মাইনাস সাইন দিতে হবে না। সো রেট ইকুয়েশন যেটা বা রেট রিঅ্যাকশন আমরা এখানে পেলাম। তাহলে এখন দেখো এই যে রেট অফ রিঅ্যাকশন চেঞ্জ ইন dA বাই dt ইকুয়াল k নট a নট, তাহলে k নট মানে a0 নট, এটা নট বলবো না আমরা, k নট তারপরে কনসেন্ট্রেশন অফ a এর পাওয়ার 0। তার মানে কি এখন এই যে সময় এর সাথে রেট ইকুয়েশন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সরি জিরো অর্ডার রিঅ্যাকশন মানে কি এই যে কনসেন্ট্রেশনের সাথে এর কোনো সম্পর্ক নেই। তার মানে আমরা যদি ফার্স্ট অর্ডার বলি তাহলে সেখানে আমরা রিঅ্যাকশন অর্ডারটা ডিফাইন করেছিলাম কিভাবে, যে
দা কোনো একটা কম্পোনেন্টের কনসেন্ট্রেশনের যে পাওয়ারের সাথে, তাই না, কোনো একটা কম্পোনেন্টের যে কনসেন্ট্রেশনের যে পাওয়ারের সাথে রিঅ্যাকশন রেটটা ডিপেন্ড করে, অথবা রেট ইকুয়েশনে কম্পোনেন্ট গুলোর পাওয়ারের মানে কনসেন্ট্রেশনের সাথে যে পাওয়ারটা রেজ করা হয়, তাহলে ওই পাওয়ার গুলোর সাম আপ। তাহলে এখানে আমাদের একটা মাত্র রিঅ্যাক্ট্যান্ট, তাহলে একটা রিঅ্যাক্ট্যান্টের তাহলে ইনিশিয়াল রেট কত হবে? ইনিশিয়াল রেট এই যে এসের মানে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন, তাহলে রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের পাওয়ারের 0, সো ফাইনাল কনসেন্ট্রেশন এটা পেলাম এত। তাহলে এখন dx/dt, তাহলে এখন নির্দিষ্ট টি সময় পরে ইনিশিয়ালি আমাদের রেট হলো এটা, তাহলে টি টাইম পরে তার পরিবর্তন কতটুকু হচ্ছে dx/dt, তাহলে ইকুয়াল, তাহলে a - x ইনিশিয়াল কনসেন্ট্রেশন ছিল এটা, আর ফাইনাল কনসেন্ট্রেশন হলো a - x। তাহলে ফাইনাল কনসেন্ট্রেশন বা যে টি টাইম পরে তার কনসেন্ট্রেশন এর মিটা কত a - x ডিভাইড বাই dt ইকুয়াল k নট a - x এর পাওয়ার নট। তাহলে এখানে কি a - x এর পাওয়ার 0, a - x এর পাওয়ার 0 মানে হলো এটা হলো 1, আর k0 যদি মাল্টিপ্লাই করা হয় তাহলে 1, সরি k0। তাহলে আলটিমেটলি কি পাওয়া গেল? এখন যদি আমরা এই ইকুয়েশনটাকে dx/dt k নট বা এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি কি হবে? তাহলে dx ইকুয়াল d মানে k0 dt, এরকম একটা ইকুয়েশন আসে না যে dx/dt ইকুয়াল যদি k0 হয়, তাহলে আমরা করতে পারি কি এই dt টাকে আমরা রাইট সাইডে নিয়ে যাই, তাহলে dx ইকুয়াল k0 dt। এখন এইটাকে যদি ইন্টিগ্রেট করা হয় তাহলে কি পাওয়া যাবে? জাস্ট যে x বাই এখানে থাকবে কি k0 dt কে ইন্টিগ্রেট করলে t, তাহলে k সরি x ইকুয়াল k0 ইনটু t, x ইকুয়াল k0 ইনটু t, এই যে x ইকুয়াল k0 ইনটু t। তাহলে এখন তুমি যদি k বের করতে চাও অথবা t বের করতে চাও, যাই বের করতে চাও না কেন, সেক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারি k0 ইকুয়াল x/t অথবা x ইকুয়াল k0t, where k0 is the rate constant of a pseudo order reaction, the unit which is the concentration per unit time। আচ্ছা দেখো এখানে এই যে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট কি? দিস ইজ দ্য রেট, কারণ এটা হলো ইনিশিয়াল প্রোডাক্টের কনসেন্ট্রেশন, তাই না? প্রোডাক্টের কনসেন্ট্রেশন অথবা যতটুকু রিঅ্যাকশন করছে সেই কনসেন্ট্রেশন উইথ টাইম। সো দিস ইজ দ্য ভ্যালু ফর, শুধু কনসেন্ট্রেশন কে যদি তুমি টাইম দিয়ে ডিভাইড করে দাও তাহলে তোমার রেটটা পাবা। সো এখানে এই যে রেট কনস্ট্যান্ট, এই রেট কনস্ট্যান্টের ইউনিট কি? দিস ইজ দ্য ইউনিট ফর কনসেন্ট্রেশন, মোল পার লিটার অথবা মোলারিটি যদি বলি তাহলে মোল পার লিটার, আর দিস ইজ দ্য টাইম। তাহলে সেটা কি পার সেকেন্ড যদি বলি অথবা পার মিনিট অথবা পার আওয়ার, যেভাবে বলে না কেন, তাহলে কনসেন্ট্রেশন এটা কি হচ্ছে যে তাহলে k ইকুয়াল x/t, তাহলে মোল পার লিটার পার সেকেন্ড, এরকম করে। আচ্ছা তাহলে এখন ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন যা দেখলাম, যে সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন সরি জিরো অর্ডার রিঅ্যাকশন আমরা দেখলাম, তা এখন ফার্স্ট অর্ডার যদি একটা রিঅ্যাকশন দেখি, লেট আস কনসিডার ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন A to products। তাহলে সাপোজ দ্যাট দ্য বিগিনিং অফ দ্য রিঅ্যাকশন, মানে বিক্রিয়ার শুরুতে যদি কোনো একটা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন যা আছে, ধরে নিলাম দ্য কনসেন্ট্রেশন অফ A ইজ A মোল পার লিটার, মানে A হলো আমার রিঅ্যাক্ট্যান্ট আর A স্মল a দিস ইজ দ্য কনসেন্ট্রেশন অফ A। তাহলে A এর কনসেন্ট্রেশন রিঅ্যাকশনের শুরুতে অথবা টাইম t তে, টাইম t ইকুয়াল 0, টাইম t ইকুয়াল 0 তে এর কনসেন্ট্রেশন হলো A মোল পার লিটার। ইফ আফটার টাইম t, একটা নির্দিষ্ট সময় t সেকেন্ড পরে x মোল অফ দা A have changed the consent, তাহলে সেক্ষেত্রে কি হবে? এখানে আমি প্রথমে বলেছিলাম যখন t ইকুয়াল 0 তখন এর কনসেন্ট্রেশন A, বি প্রোডাক্টের কনসেন্ট্রেশন 0। তাহলে একটা নির্দিষ্ট টাইম t পরে এর কনসেন্ট্রেশন কিছুটা পরিবর্তন হয়ে গেছে এবং ততটুকু রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করছে। তাহলে কতটুকু প্রোডাক্ট তৈরি হলো? ধরে নিলাম x, তাহলে x মোল যদি প্রোডাক্ট তৈরি হয়, সো সাপোজ দ্যাট দ্য বিগিনিং at the beginning the reaction rate reaction t equals 0, the concentration of A
is small a moles per liter if after time t x moles of A has changed the concentration of A is A minus x মানে যতটুকু প্রোডাক্ট তৈরি হয়েছে আমার রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশন ততটুকু কমে যাবে। ইনিশিয়াল ছিল A, তাহলে ফাইনাল কত হবে A minus x। আচ্ছা, we know that the first order reaction the rate of reaction dx by dt is directly proportional to the concentration of the reactant। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ডেফিনেশনটাই বলেছি। ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ডেফিনেশনে বলেছি কি যে শুধুমাত্র রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের সাথে সমানুপাতিক বা রিঅ্যাকট্যান্টের কনসেন্ট্রেশনের পাওয়ার 1 হবে। আচ্ছা, যদি সেকেন্ড অর্ডার হয় তাহলে পাওয়ার 2, যদি থার্ড অর্ডার হয় পাওয়ার হবে 3। ওকে, তাহলে সেক্ষেত্রে মানে কি এখানে আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে বলেছি জাস্ট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন, তাহলে সেটা আমরা লিখছি কি dx by dt is directly proportional to the concentration of the reactant। তাহলে t সময় পরে রেট কত dx by dt, তাহলে is directly proportional to a minus x। তাহলে এখন আমরা যদি ওই প্রপোর্শনাল সাইনটাকে তুলে দিতে চাই তাহলে একটা k দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে কি হলো dx by dt equal k into a minus x। আসলে এটা a minus x এর পাওয়ার 1, কারণ আমরা বলেছি যে কনসেন্ট্রেশনের যত পাওয়ার থাকবে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য 1, সেকেন্ড অর্ডারের জন্য 2, থার্ড অর্ডারের জন্য 3 এরকম করে। সো রেট হলো দিস ইজ দ্য dx by dt। সো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন উইথ টাইম, দিস ইজ দ্য রেট ইকুয়াল অর প্রপোর্শনাল, যদি বলি প্রপোর্শনাল a minus x। তাহলে এই প্রপোর্শনালটাকে তুলে দেওয়ার জন্য একটা মাল্টিপ্লাই ফ্যাক্টর নিয়ে আসছি k। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা একটু রিঅ্যারেঞ্জ করি dx, তাহলে a minus x টাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে dx by a minus x, আর এই dt টাকে তখন আমি উপরে নিয়ে যাই, তাহলে কি হয় dx by a minus x equal k into dt। এই যে লেখা যায় dx by a minus x equal k into dt। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তোমরা সবাই ইন্টিগ্রেশন কম বেশি জানো, সো ইন্টিগ্রেশন করলে কি হবে যে এই যে ইকুয়েশনটা এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো কি এইরকম করে dx by a minus x equal ইন্টিগ্রেট k dt। dt কে তো কনস্ট্যান্ট, ইন্টিগ্রেট করার কিছু নেই, তাহলে dt কে ইন্টিগ্রেট করলে পাবো t, আর dx by a minus x এটাকে ইন্টিগ্রেট করলে পাওয়া যাবে মাইনাস ln a minus x, তাই না, মাইনাস ln a minus x। এটা হলো এই dx by a minus x কে ইন্টিগ্রেট করলে, আর এই যে একটা এক্সট্রা টার্ম আমরা নিয়ে আসছি প্লাস i, এটা আসলে আমাদের কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। যে যখন আমরা লিমিট উইদাউট লিমিট যদি কোনো একটা টার্ম ইন্টিগ্রেট করি তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয় একটা কনস্ট্যান্ট অ্যাড করতে হয়। তো সেই কনস্ট্যান্টটা হলো এইটা, এবং এই কনস্ট্যান্টের ভ্যালুটা ডিপেন্ড করবে এই যে টাইম এবং কনসেন্ট্রেশন, এই যে টাইম এবং কনসেন্ট্রেশনের উপরে। তাহলে এখন আমরা যদি এই কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে চাই সেটা কিভাবে করব, যখন t ইকুয়াল 0 ছিল মানে শুরুতে at t ইকুয়াল 0 x এর ভ্যালু কত ছিল 0, তাই না, তাহলে x এর ভ্যালু যদি 0 হয়, কারণ আমরা প্রোডাক্টের কনসেন্ট্রেশন বলেছি x, তাহলে সেক্ষেত্রে at time t equal 0 the value of x is also 0। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে এই ইকুয়েশনটা বসাতে পারি কিনা দেখো, তাহলে k into 0 তারপরে a minus 0, তাহলে থাকে কি i, এটা 0, তাহলে x তখন 0 হয়ে যাচ্ছে, তারপরে থাকে কি শুধু মাইনাস ln a ইকুয়াল i। তাহলে i এর ভ্যালুটা আমরা বের করে ফেললাম, যে কনস্ট্যান্ট ভ্যালুটা, তাহলে মানে এই যে ইন্টিগ্রেশন যে কনস্ট্যান্ট আমরা ইউজ করছি এই কনস্ট্যান্টটা আমরা ভ্যালু এখান থেকে বের করে ফেললাম, তাহলে i ইকুয়াল পাওয়া গেল কই মাইনাস ln a। তাহলে এখন এই ইকুয়েশনে যদি i এর ভ্যালুটা বসিয়ে দেই মাইনাস ln a, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা পুরোপুরি একটা ইকুয়েশন হিসেবে পাই। দেখো কিরকম করে, where i is the constant if the, তাহলে the constant k may be evaluated by putting t equal 0 x equal 0, তাহলে i equal minus ln a পেলাম। substituting for i in the equation 2, এই যে ইকুয়েশন, এই ইকুয়েশন যদি i এর ভ্যালু বসাই দেই মাইনাস ln a, তাহলে কি হলো i equal minus ln a, তাহলে এখন আসলো কি ln
আমাদের ইকুয়েশনটা হওয়া উচিত ছিল কি মাইনাস লন এ মাইনাস এক্স তারপরে কে টি মাইনাস লন এ। আচ্ছা, তাহলে মাইনাস লন এ যদি এই পাশে নিয়ে যাই, মাইনাস লন এ এই পাশে নিয়ে গেলে হয়ে যাবে প্লাস লন এ। তাহলে প্লাস লন এ যদি হয় তাহলে প্লাস লন এ মাইনাস লন এ মাইনাস এক্স। তাহলে কি যদি আমরা লনটাকে কমন নেই, লনটাকে কমন নিলে কি হবে, আর এটা আছে মাইনাস সাইন, তাই না? তখন কি হয়ে যাবে লন এ বাই এ মাইনাস এক্স, এভাবে লেখা যায়। তাহলে বাকি যে রাইট সাইডে কেটি ছিল সেই কেটিটা এখানে থাকলো। সো হিয়ার ইউ ক্যান সি দ্য ভ্যালু অফ কেটি হলো, তাহলে লন এ বাই এ মাইনাস এক্স ইকুয়াল কেটি। তাহলে এখান থেকে আমরা কে এর ভ্যালু বের করতে পারি। কে হবে কি, এই টিটাকে আমরা এই পাশে লিখে নিই, তাহলে 1/t ln a by a minus x. So this is the rate equation for the এই যে রেট কনস্ট্যান্ট, এটা হলো আমাদের রেট কনস্ট্যান্ট, যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে রেট কনস্ট্যান্টের ভ্যালুটা কত এটা। তাহলে এখন এই লনটাকে যদি আমরা চেঞ্জ করে দিতে চাই, আমরা জানি যে লনকে যদি আমরা লগ হিসেবে বা ন্যাচারাল লগ হিসেবে রিপ্লেস করতে চাই, তখন কি করতে হয় আমাদের 2.303 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো সেই ক্ষেত্রে এখন দেখো, তাহলে 1/t ln এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে 1/t 2.303 log a by a minus x. So changing into common logarithm, সেটা তাহলে k এর ভ্যালু কত হলো, এই কেটাকে এরকম বড় কে না লিখে ছোট কে লেখা উচিত ছিল আমার। এটা টাইপিং করতে গিয়ে যখন কম্পিউটার টাইপ করি স্পেস বারে চাপ দিলে এটাকে স্মল করে এটাকে বড় কে বানায় ফেলাই। আচ্ছা, তাহলে এটা ছোট হওয়া উচিত। আচ্ছা, তাহলে k ইকুয়াল 2.303/t log a by a minus x। তাহলে এই যে ভ্যালু অফ k ক্যান বি ফাউন্ড বাই সাবস্টিটিউটিং দ্য ভ্যালু অফ a and a minus x ডিটারমাইন্ড এক্সপেরিমেন্টালি। তাহলে এখন তুমি যদি কোনো একটা এক্সপেরিমেন্টে ইনিশিয়াল কনসেন্ট্রেশন জেনে নিতে পারো, একটা নির্দিষ্ট সময় পরে যদি তার কনসেন্ট্রেশন কত সেটা জানতে পারো, তাহলে তুমি দুইটার ভ্যালু a এবং a মাইনাস এক্স এটা জানো, আর কত সময় পরে তোমার এটা, তার মানে ওভারঅল টাইম কত, তাহলে সেখান থেকে তুমি ওই বিক্রিয়ার রেট কনস্ট্যান্ট বের করতে পারবা। বোঝা গেল যে আসলে আমরা একটা বিক্রিয়ার রেট ইকুয়েশন কিভাবে বের করতে পারি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে। এই যে আমরা ইকুয়েশনটা পেলাম, এখানে আমাদের অজানা আছে শুধুমাত্র দুইটা টার্ম, যে সেটা কি ইনিশিয়াল কনসেন্ট্রেশন। আমরা যে কোনো কাজ করতে গেলে তোমরা টাইট্রেশন করো, তাই না? টাইট্রেশন করো, তো সেখানে কি করো তোমরা কনসেন্ট্রেশন বের করো। তাহলে মনে করো কোনো একটা রিঅ্যাকশন শুরু, যে কোনো একটা রিঅ্যাকশন শুরুতে যে আসলে তার কনসেন্ট্রেশনটা কত, তারপরে ওই রিঅ্যাকশনটা 5 মিনিট গেল, মানে তুমি একটা রিঅ্যাকশন দিছো যেটা হয়তো আমার 2 ঘন্টা বা 3 ঘন্টা ধরে চলবে, তাহলে ওই শুরুতে কেমিক্যালটা যখন অ্যাড করতেছো সেই মুহূর্তে ওই কম্পোনেন্টের কনসেন্ট্রেশনটা কত সেটা মেজার করে নাও। তারপরে আবার মনে করো 10 মিনিট পরে অথবা 25 মিনিট পরে 30 মিনিট পরে যতটুকু সময় পরে তুমি বের করতে চাও, তাহলে সেই যে সময়টায় তুমি কনসেন্ট্রেশনের ভ্যালু বের করো। সে তুমি টাইট্রেশন করে করতে পারো, তবে টাইট্রেশনটা করলে কি হয় যে আসলে টাইম কনজিউমিং, যে আমরা এক্স্যাক্টলি যদি না জানি যে কনসেন্ট্রেশন কত আছে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লাগে। তো এই জন্য শুধু এখন টাইট্রেশন করেই যে কনসেন্ট্রেশন বের করতে হবে না, আরো অনেক পদ্ধতি আছে। যে আমরা ইউভি ভিজিবল স্পেকট্রোফটোমিটার আছে, যেটা শুধু কি করলাম ওই যে ইউভি সেলের মধ্যে এটা কনসেন্ট্রেশনটা দিয়ে দিলাম, মানে সেল এই যে স্যাম্পলটা দিয়ে দিলাম, 1 মিনিটের মধ্যে আমার কনসেন্ট্রেশন ভ্যালু বের হয়ে গেল। কারণ একটা যদি আমাদের আগের থেকে এই হয় মানে ক্যালিব্রেশন কার্ভ করা থাকে, জাস্ট স্যাম্পলটা দেব, রান করব, কয়েক সেকেন্ডের মধ্যে আমার কনসেন্ট্রেশন বের হয়ে গেল। তাহলে এটা আমরা করতে পারি। শুধু এটা না, আরো বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের লাইট ব্যবহার করে, তো এটা ইউভি ভিজিবল এটা আমরা করলাম, তারপরে ফ্লোরোসেন্স মিটার আছে, অথবা আবার আমরা এই যে আমি ম্যাস স্পেকট্রোমেট্রি ইউজ করি, ম্যাস স্পেকট্রোমেট্রি দিয়েও কিন্তু করা সম্ভব। সো তোমার দরকার আসলে কি বিক্রিয়ার শুরুতে তোমার ঘনমাত্রা কত ছিল আর একটা নির্দিষ্ট সময় পরে তার ঘনমাত্রা কত আছে। শুধু এই দুইটা ইনফরমেশন যদি জানো তাহলে ওই বিক্রিয়ার রেট কনস্ট্যান্টের ভ্যালু তুমি বের করতে পারবা। সো এই হলো সামটাইমস দ্য ইন্টিগ্রেটেড রেট ল ইন দ্য ফলোইং ফর্ম ইজ অলসো ইউজড। এটাকে মানে
যদি মনে করো মাঝামাঝি কোনো একটা অবস্থায় তুমি রেট কনস্ট্যান্ট বের করতে চাও, তাহলে কি হবে যে তুমি এখন শুরুটা জানো না, যে যখন তুমি রিঅ্যাকশন শুরু করছো সেই সময় আমার কনসেন্ট্রেশন জানা নেই, তাহলে T1 টাইমে একটা কনসেন্ট্রেশন জানো, T2 টাইমে কনসেন্ট্রেশন জানো, তখন কি হবে, তখন আমরা এইভাবে ইকুয়েশনটাকে মডিফাই করতে পারি 2.303 T2 মাইনাস T1 মানে কি আসলে ওই সময়ের ব্যবধানটা কত। তাহলে সেই ক্ষেত্রে ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা মানে কি, মাঝামাঝি যে প্রথম সময়টা, যে সময়টা তুমি বিক্রিয়াটা শুরু করেছো, মানে অথবা যে সময় থেকে তুমি মনিটর করতে শুরু করছো, তাহলে সেই সময়ের কনসেন্ট্রেশন হলো A-X1, আর ফাইনাল যে টাইমটা তুমি বের করতে চাচ্ছ T2, সেই T2 সময় কনসেন্ট্রেশনটা কত, A-X2. So X1 and X2 are the amounts of decomposed at time intervals T1 and T2 respectively from the start. তাহলে এই হলো আমাদের যে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের বা ফার্স্ট অর্ডার রেট ইকুয়েশন আমরা কিভাবে ডিটারমিন করি অথবা রেট কনস্ট্যান্ট কিভাবে ডিটারমিন করি সেটা আমরা দেখলাম। তাহলে একটা এক্সাম্পল দেখি ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের। সাম কমন রিঅ্যাকশনস হুইচ ফলো ফার্স্ট অর্ডার কাইনেটিক্স লিস্টেড বিলো। এই যে N2O5 in carbon tetrachloride solution, carbon tetrachloride solution, nitrogen pentoxide in carbon tetrachloride solution decomposes to form oxygen gas. তাহলে এই N2O5 এটা ডিকম্পোজ করে কি ফর্ম করে, NO2 and oxygen gas. The reaction is carried in an apparatus shown, আচ্ছা অ্যাপারেটাসটা এই রয়েছে, তাহলে এই যে মনে করো একটা অ্যাপারেটাস আছে, তাহলে এখন এইখান থেকে কতটুকু পরিমাণ অক্সিজেন তৈরি হচ্ছে আমরা কিন্তু সেটা মেজার করতে পারি, যে এই যে N2O5 এইটা বিক্রিয়া করে ডিকম্পোজ করে অক্সিজেন কতটুকু তৈরি হচ্ছে, তাহলে আমরা 1 মোল এখান থেকে রিঅ্যাকশন করে হাফ মোল অক্সিজেন পাচ্ছি, তাহলে আমরা এই অক্সিজেনের ভলিউমটা কতটুকু বা বৃদ্ধি পাচ্ছে সেখান থেকেই আমরা এর কনসেন্ট্রেশনটা বের করতে পারবো। সো এই যে মনে করো N2O5 ডিজলভ ইন কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এটার মধ্যে রিজলভ করা হলো, তারপরে এর ভিতর দিয়ে যতটুকু গ্যাস তৈরি হচ্ছে সেই গ্যাসটা আমরা এখানে কালেক্ট করছি। তো এই যে এইটা একটা লিকুইড, এই যে একটা লিকুইড রাখা হয়েছে, এখন লিকুইডটা এই যে স্কেল আছে, এই স্কেলটা এই লিকুইডটাকে যতটা প্রেস করে উপরের দিকে সরিয়ে দিতে পারবে তত বেশি পরিমাণে এটার ভলিউমটা আমরা এখানে রিড করব, তাই না? তাহলে এইখানে রিডিং দেখে আমরা বলে দিতে পারবো যে সরি এইখানে রিডিং দেখে বলে দিতে পারবো যে অক্সিজেনের অ্যামাউন্টটা কতটুকু বৃদ্ধি পেয়েছে অথবা কতটুকু অক্সিজেন জেনারেট হয়েছে। সো সেখান থেকে কিন্তু আমরা এর কনসেন্ট্রেশন বের করতে পারবো। সো এভাবে যদি বলি, the reaction is carried in an apparatus shown in figure 20.4. the progress of the reaction is monitored by measuring the volume of oxygen evolved from the time to time. তাহলে তুমি যদি ইনিশিয়াল একটা টাইমে একদম শুরুতে কোনো অক্সিজেন থাকবে না, কারণ রিঅ্যাকশন যখন শুরু করি জিরো টাইমে কোনো কনসেন্ট্রেশন বা অক্সিজেন থাকবে না, তাহলে মনে করো 5 মিনিট পরে 10 মিনিট পরে আমাদের অক্সিজেনের অ্যামাউন্টটা কত হচ্ছে সেটা যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা কনসেন্ট্রেশন অফ অক্সিজেন অথবা এখান থেকে কতটুকু, কারণ আমরা দেখেছি যে 1 মোল N2O5 থেকে হাফ মোল অক্সিজেন পাওয়ার কথা, তাহলে এখানে যদি আমরা 1 মোল পাই তাহলে আমরা ধরে নিব কি যে এখানে 1 মোল অক্সিজেন পেয়েছি, তার মানে কি ওখানে আমাদের 2 মোল N2O5 ডিকম্পোজ হয়ে গেছে, তাই না? তার মানে সেক্ষেত্রে কি তার কনসেন্ট্রেশনটা কতটুকু পরিবর্তন হলো সেটা আমরা বের করতে পারবো। সো if Vt the volume of oxygen at any time t and V infinity the final volume of the oxygen when the reaction is completed, the V infinity is a measure of the initial concentration of N2O5 and V infinity minus Vt is the measure of undecomposed N2O5. তাহলে এই যে কনসেন্ট্রেশনটা আমরা যেভাবে হিসাব করলাম, আমাদের ইকুয়েশনটা কি, আমাদের ইকুয়েশনটা হয় এইটা অথবা এইরকম, তার মানে কি দিস ইজ দ্য ইনিশিয়াল কনসেন্ট্রেশন, দিস ইজ ফাইনাল কনসেন্ট্রেশন। তাহলে ইনিশিয়াল কনসেন্ট্রেশন ফাইনাল কনসেন্ট্রেশন এই দুইটা টার্ম যদি আমরা কোনোভাবে বের করতে পারি, অথবা এইভাবে রিঅ্যাকশনের মাঝামাঝি কোনো একটা সময়ে কনসেন্ট্রেশন আর তার পরবর্তীতে ফাইনাল আর একটা কনসেন্ট্রেশন, এই দুইটা টাইমে যদি আমরা কনসেন্ট্রেশন বের করতে পারি তাহলে দুইটা টাইমের ডিফারেন্স বের করে আমরা রেট কনস্ট্যান্টটা বের করতে পারবো। সো বাই দিস ওয়ে we can find out the value of K 2.303 by T log 10 V infinity divided by V infinity minus Vt. So this is the on substituting values of V infinity minus Vt at different time intervals T
the value of K is found to be constant, thus it is the reaction of first order. যদি সময়ের সাথে সাথে এর রেটটা মানে এই শুধুমাত্র K রেট কনস্ট্যান্ট একটা নির্দিষ্ট ভ্যালু পাওয়া যায়, তাহলে সেটাকে আমরা বলবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। অথবা রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশনের পাওয়ারের সাথে যদি পাওয়ার যদি 1 এর সাথে রিলেটেড হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রিঅ্যাকশনটাকে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলতে পারবো। সো এই যে একটা সিম্পল আছে एग्जांपल আছে, ফ্রম দ্য ফলোইং ডাটা ফর দ্য ডিকম্পোজিশন N2O5 কার্বন টেট্রাক্লোরাইড সলিউশন 48 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে ফর এ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, তাহলে এখান থেকে কি বলতে বলছে, শো দ্যাট দ্য রিঅ্যাকশন ইজ অফ দ্য ফার্স্ট অর্ডার। তাহলে এই যে ভিন্ন ভিন্ন কয়েকটা ডেটা দেওয়া আছে, এখান থেকে তোমরা রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বের করবা। রেট কনস্ট্যান্টের ভ্যালুটা বের করতে যদি পারো, তোমরা যে টাইমে নাও 1/t v ইনফিনিটি, তারপরে v ইনফিনিটি মাইনাস vt, তাহলে বিভিন্ন সময়ে তুমি রেট কনস্ট্যান্টের ভ্যালু বের করো, বের করে দেখো সবগুলো রেট কনস্ট্যান্টের ভ্যালু যদি একই হয়, মানে রিঅ্যাকশনের 5 মিনিট পরে, 10 মিনিট পরে, 25 মিনিট পরে, 50 মিনিট পরে যদি রিঅ্যাকশন কনস্ট্যান্ট রেট কনস্ট্যান্ট যদি সমান হয়, তাহলে তুমি বলে দিতে পারবা যে রিঅ্যাকশনটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে দেখো এখানে আমরা সবগুলো রিঅ্যাকশনের ক্ষেত্রে বের করেছি যে প্রত্যেকটা এই হলো রেট ইকুয়েশন, রেট কনস্ট্যান্ট বের করার ফর্মুলা। তারপরে 10 মিনিট সময়ে রেট কনস্ট্যান্ট এত, 15 মিনিটে এত, 20 মিনিটে এটা। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি সবগুলো রিঅ্যাকশনের রেট কনস্ট্যান্ট সমান বা মানে সব সময় যে কোনো টাইমে আমরা হিসাব করি না কেন, এই যে রেটটা শুধুমাত্র বা রেট কনস্ট্যান্ট সেম, তার মানে কি রেট কনস্ট্যান্ট rate is directly proportional to the concentration of the reactant. So this is the end of today's class. If you have any question or comment, again you are welcome. কারো কোনো প্রশ্ন আছে?